আসসালামু আলাইকুম। আমি ফাতেমা আক্তার, সকলকে ফাতেমাস লার্নিং একাডেমিতে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে অ্যাকাউন্টিং ইকুয়েশন চ্যাপ্টারের টেবুলার অ্যানালাইসিস সম্পর্কিত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। এখানে বোর্ডে একটি ম্যাথের কোয়েশ্চেন দেওয়া আছে এবং পরবর্তী পেজে রিকোয়ারমেন্ট বা করণীয় দেওয়া আছে। সর্বপ্রথম আমি আপনাদের সাথে ম্যাথের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে ম্যাথটি সলিউশন করার চেষ্টা করব। সবাই একটু লক্ষ্য করুন ম্যাথের কোয়েশ্চেনে কি বলা হয়েছে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন টুক প্লেস ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2020 অন অ্যাকাউন্ট অফ একমি কর্পোরেশন ঢাকা। এখানে কি বলা হয়েছে, ফলোয়িং ট্রানজ্যাকশন, নিচে যেই লেনদেনগুলো দেওয়া আছে কোন মাসের জন্যে, এপ্রিল 2020। কোম্পানির নাম হচ্ছে একমি কর্পোরেশন। এপ্রিল মাসের কিছু লেনদেন দেওয়া আছে, যেই লেনদেনগুলো দিয়ে আমাদের টেবুলার অ্যানালাইসিস করতে বলা হবে। এপ্রিলের 1 তারিখে কি বলা হয়েছে, ইনভেস্টেড টাকা 10 লাখ ক্যাশ অ্যান্ড ফার্নিচার টাকা 2,50,000 টু স্টার্ট দ্য বিজনেস। এটির বাংলা কি, ব্যবসা শুরু করার সময় ব্যবসায়ে বিনিয়োগ করা হয়েছে নগদ টাকা 10 লাখ এবং আসবাবপত্র বাবদ 2,50,000 টাকা। তাহলে আমরা সব সময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব। ব্যবসায় কি হয়েছে, ব্যবসায় নগদ টাকার পরিমাণ বেড়েছে 10 লাখ টাকা, ব্যবসায়ে ফার্নিচারের পরিমাণ বেড়েছে 2,50,000 টাকা এবং অন্যদিকে 10 লাখ এবং 2,50,000 টোটাল 12,50,000 টাকার ক্যাপিটাল বা মূলধন বেড়েছে। এপ্রিলের 3 তারিখ, পেইড টাকা 4,000 ক্যাশ ফর অফিস রেন্ট। অফিস রেন্টের বাংলা হচ্ছে অফিসের ভাড়া। কত টাকা পেইড করা হয়েছে, প্রদান করা হয়েছে, 4,000 টাকা নগদে। তাহলে আমরা কি বলতে পারি, ব্যবসায়ে একটি এক্সপেন্সের পরিমাণ বেড়ে গিয়েছে, অন্যদিকে ব্যবসা থেকে ক্যাশ টাকা চলে গিয়েছে, যেহেতু ক্যাশ টাকা প্রদান করা হয়েছে। এপ্রিল 7, পারচেস অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে। ইকুইপমেন্টের বাংলা হচ্ছে সরঞ্জাম। অফিস ইকুইপমেন্ট ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে একটা অ্যাসেট ক্রয় করা হয়েছে ফর টাকা 25,000। কত টাকার, 25,000 টাকার। হাফ অফ দ্য অ্যামাউন্ট ইজ পেইড ইন ক্যাশ। হাফ, অর্ধেক। 25,000-এর অর্ধেক হচ্ছে 12,500। 12,500 নগদে প্রদান করা হয়েছে অ্যান্ড দ্য রিমেইনিং অ্যামাউন্ট ডিউ। রিমেইনিং মানে হচ্ছে বাকি যেই অ্যামাউন্টটা আছে, 25,000 থেকে যদি 12,500 চলে যায় তাহলে আরও থাকবে 12,500। এই 12,500 টাকা ডিউ আছে, এখনও প্রদান করা হয় নাই। তাহলে ব্যবসায়ে কি হয়েছে, আমরা বলতে পারি ব্যবসায়ে একটা অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটির নাম হচ্ছে অফিস ইকুইপমেন্ট। ব্যবসা থেকে নগদ টাকা চলে গিয়েছে অর্ধেক 12,500 এবং ব্যবসায়ের বাকি অর্ধেক টাকার জন্য পাওনাদার বৃদ্ধি পেয়েছে। পাওনাদার কেন, আমরা জানি পাওনাদার হচ্ছে ওই সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান যে আপনার ব্যবসার নিকট টাকা পাবে। এপ্রিলের 9 তারিখে কি হয়েছে, ইনকার টাকা 30,000 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য বাংলাদেশ টাইমস নিউজ পেপার অন অ্যাকাউন্ট। এখানে দুটো জিনিস খেয়াল করবেন। অ্যাডভার্টাইজিং কস্ট, অ্যাডভার্টাইজিং কস্টের বাংলা হচ্ছে বিজ্ঞাপন খরচ। অ্যাডভার্টাইজিং হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। তার মানে হচ্ছে ব্যবসায় একটি খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে কত টাকার, 30,000 টাকার। কিন্তু এই খরচটা হয়েছে বাকিতে, কেননা সেন্টেন্সে বলা আছে অন অ্যাকাউন্ট।
আমরা কি জানি, কোনো একটা ট্রানজ্যাকশানে যদি অন অ্যাকাউন্ট অথবা অন ক্রেডিট কথাটা লেখা থাকে তাহলে এই ট্রানজ্যাকশানটা বাকিতে সংঘটিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু বিজ্ঞাপন খরচ ব্যবসার জন্য বৃদ্ধি পেয়েছে এবং এই খরচের জন্য কোনো টাকা প্রদান করা হয় নাই, তাহলে ব্যবসায়ে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এপ্রিলের 14 তারিখে কি হয়েছে সবাই একটু খেয়াল করুন। পেইড টাকা 6000 ক্যাশ ফর অফিস সাপ্লাই। অফিস সাপ্লাই অফিসের সরবরাহ। অফিস সাপ্লাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে আমরা বলতে পারি একটা অ্যাসেটের জন্যে পেইড করা হয়েছে নগদে 6000 টাকা। তাহলে ব্যবসায়ে কি হয়েছে, ব্যবসায়ে অফিস সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে গিয়েছে, অপরদিকে ব্যবসায়ে ক্যাশ টাকার পরিমাণ কমে গিয়েছে যেহেতু ক্যাশ টাকা পেড করা হয়েছে। এপ্রিলের 16 তারিখ পারচেস গ্যাসোলিন। গ্যাসোলিন কি? গ্যাসোলিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স অন ক্যাশ টাকা 10,000। তার মানে হচ্ছে ব্যবসা একটা খরচ করেছে এবং নগদে প্রদান করেছে কত টাকা? 10,000 টাকা। তাহলে ব্যবসায় কি হয়েছে, খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। এপ্রিলের 19 ওনার উইথড্র টাকা 20,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ ফ্রম বিজনেস। এখানে বলা হয়েছে মালিক ব্যবসা থেকে 20,000 টাকা উত্তোলন করেছে। কেন? নিজ প্রয়োজনে। তাহলে ব্যবসায় কি হয়েছে, ব্যবসায়ে একটি উত্তোলনের পরিমাণ বেড়ে গিয়েছে, অপরদিকে ব্যবসা থেকে যেহেতু ক্যাশ টাকা তুলে নেওয়া হয়েছে ব্যবসায় ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। এপ্রিলের 22 পেইড দ্য বাংলাদেশ টাইমস ডিউ অন অ্যাডভার্টাইজিং অন এপ্রিল 9। আপনারা একটু লক্ষ্য করুন 22 তারিখের ট্রানজ্যাকশানের সাথে এপ্রিলের 9 তারিখের ট্রানজ্যাকশানের রিলেশন আছে। তাহলে আমাদের দেখতে হবে এপ্রিলের 9 তারিখে কি হয়েছিল। আপনারা একটু লক্ষ্য করুন এপ্রিলের 9 তারিখে একটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হয়েছিল বাকিতে, যার ফলে ব্যবসার একটি পাওনাদার বৃদ্ধি পেয়েছিল। এখন যেহেতু আমি এই এপ্রিলের 9 তারিখের পাওনাদারকে পেইড করে দিব, তাহলে আমরা বলতে পারি পাওনাদারকে পেইড করে দিলে পাওনাদারের পরিমাণ কমে যাবে, অপরদিকে যেহেতু পেইড কথাটা বলা আছে তাহলে ক্যাশের পরিমাণ কমে যাবে। এপ্রিলের 26 পেইড এমপ্লয়ি স্যালারি টাকা 22,000। স্যালারি বেতন ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। এখানে বলা হয়েছে এমপ্লয়িদের বেতন প্রদান করা হয়েছে কত টাকার? 22,000 টাকার। তাহলে ব্যবসায়ে কি হয়েছে, ব্যবসায়ে একটি খরচের পরিমাণ বেড়ে গিয়েছে, অপরদিকে ব্যবসায় যেহেতু পেইড করেছে প্রদান করেছে তাহলে ব্যবসায়ের নগদ টাকার পরিমাণ হ্রাস পেয়েছে। এপ্রিল 28 পারফর্ম সার্ভিসেস। সার্ভিসেস সেবা। সেবা কি? সেবা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেভিনিউ আয়। টু দ্য ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে টাকা 35,000। এটার বাংলা হচ্ছে আপনার ব্যবসা কাউকে বাকিতে সেবা প্রদান করেছে কত টাকা? 35,000 টাকা। তাহলে আমরা কি জানি, ব্যবসা যদি কারো নিকট টাকা পায় তাহলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান হচ্ছে ব্যবসার জন্য দেনাদার। দেনাদারের ইংলিশ কি? দেনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। তাহলে ব্যবসায় কি হয়েছে, আমরা বলতে পারি যেহেতু বাকিতে সেবা দেওয়া হয়েছে ব্যবসায়ে দেনাদারের পরিমাণ বাড়বে, অপরদিকে ব্যবসা একটি রেভিনিউ বাড়বে, যেই রেভিনিউটার নাম হচ্ছে সার্ভিস রেভিনিউ। এপ্রিলের 30 তারিখ রিসিভ টাকা 35,000 ইন ক্যাশ ফ্রম দ্য কাস্টমার
ফর সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট এপ্রিল 28। এটার বাংলা কি? রিসিভ করা হয়েছে কত টাকা? 35,000 টাকা ক্যাশে রিসিভ করা হয়েছে। কাদের কাছ থেকে? কাস্টমারদের কাছ থেকে। কেন? যাদেরকে সার্ভিস প্রদান করা হয়েছিল এপ্রিলের কত তারিখে? 28 তারিখে। এই 30 তারিখের ট্রানজ্যাকশানের সাথে 28 তারিখের ট্রানজ্যাকশানের রিলেশন আছে। যেহেতু ক্যাশ টাকা রিসিভ করা হয়েছে, ব্যবসায়িক ক্যাশ টাকার পরিমাণ বেড়ে যাবে। অপরদিকে এপ্রিলের 28 তারিখে কি হয়েছিল? একজন দেনাদার বৃদ্ধি পেয়েছিল। দেনাদারের কাছ থেকে যখন ক্যাশ টাকা রিসিভ করব, এপ্রিলের 30 তারিখে এসে ওই দেনাদারের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি ক্যাশ টাকা বাড়বে, অপরদিকে দেনাদারের পরিমাণ কমে যাবে। 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ট্রানজ্যাকশান। এই ট্রানজ্যাকশানের উপর ভিত্তি করে রিকোয়ারমেন্টে আপনাকে বলতেছে প্রিপেয়ার। কি প্রিপেয়ার করবেন? এ নাম্বারে বলা হয়েছে টেবুলার অ্যানালাইসিস এবং বি নাম্বারে বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট, আয় বিবরণী, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী অ্যান্ড এ ব্যালেন্স শিট, উদ্বৃত্তপত্র অ্যাট এপ্রিল 30। তাহলে এপ্রিলের 30 তারিখে আপনাকে টেবুলার অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে বলা হয়েছে। উপরে যেই ট্রানজ্যাকশানগুলো দেওয়া আছে ওই ট্রানজ্যাকশানের ভিত্তিতে। রিকোয়ারমেন্ট এতে কি বলা হয়েছে? প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস। আমি এখানে টেবুলার অ্যানালাইসিসের একটি ফরম্যাট ড্র করেছি। বিগত ক্লাসগুলোতে টেবুলার অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের ফরম্যাট নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা আপনাদের সুবিধার্থে একটু দেখে নেবেন। সর্বপ্রথম আমি কোম্পানির নাম লিখলাম। আপনারা একটু লক্ষ্য করুন, কোম্পানির নাম দেওয়া ছিল একমি কর্পোরেশন। কি প্রিপেয়ার করতে বলা হয়েছে আমাদের সেটি লিখতে হবে। প্রিপেয়ার টেবুলার অ্যানালাইসিস। আমি টেবুলার অ্যানালাইসিস লিখলাম। কোন মাসের জন্যে? এপ্রিল মাসের জন্যে 2020 সাল। এপ্রিল মাস শেষ হবে 30 দিনে, সেজন্য আমি লিখলাম ফর দ্য মান্থ এন্ডেড এপ্রিল 30, 2020। টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাট ড্র করার সময় আপনাদের একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাটে অনেকগুলো কলাম থাকে। সেজন্যে আমরা এক্সাম হলে আমাদের খাতাটা এভাবে না ধরে আমরা খাতাটা এইভাবে ধরে কলামগুলো ড্র করার চেষ্টা করব। কেননা একটি টেবুলার অ্যানালাইসিসে অনেকগুলো কলাম আমাদের ড্র করতে হবে। আপনারা একটু লক্ষ্য করুন, আমি এখানে যেই টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাট ড্র করেছি, এখানে কিছু কলামের নাম আমি আগে থেকে লিখে ফেলেছি। কেন? আপনারা মনে রাখবেন টেবুলার অ্যানালাইসিসের 5টি কলাম ফিক্স থাকবে, যেই 5টি কলাম আপনারা শুরুতেই আপনাদের খাতায় ড্র করে ফেলবেন। 5টি কলাম কি? একবারে বাম দিকে প্রথম যেই কলাম সেটা হচ্ছে ডেট। লাস্টে একবারে ডান দিকে যেই কলামটা সেটা হচ্ছে রিমার্কস, মন্তব্য। মাঝখান বরাবর 3 নম্বর ঘর যেটা ফিক্স থাকবে সেটা হচ্ছে ইকুয়াল। ইকুয়ালের বাম দিকে অ্যাসেট, ডান দিকে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেট দিকে একটি কলাম ফিক্স থাকবে, প্রথমে যেটা হচ্ছে ক্যাশ। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির পাশে লাস্ট কলাম ফিক্স থাকবে, যেটির নাম হচ্ছে ক্যাপিটাল। তাহলে আমরা কয়টা কলাম পেলাম? টোটাল 5টা। ডেট, রিমার্কস, ইকুয়াল, অ্যাসেট দিকে ক্যাশ, লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির দিকে ক্যাপিটাল। সর্বপ্রথম আমাদের যেই জিনিসটি মনে রাখতে হবে সেটি হচ্ছে একটা ট্রানজ্যাকশানের যদি আমরা জার্নাল বা জাবেদা করতে পারি, তাহলে সেই ট্রানজ্যাকশানটা আমরা ইজিলি টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিতে পারবো। ট্রানজ্যাকশানগুলোর মান্থ অনুযায়ী যেই ডেটগুলো দেওয়া থাকবে, আমরা ডেটের ঘরে সিরিয়ালি আমাদের
ট্রানজ্যাকশানগুলো পোস্টিং দিব। ক্যাশ যেই কলামটা আছে, ক্যাশ টাকা ইনক্রিজ হতে পারে, বৃদ্ধি পেতে পারে, অথবা ক্যাশ টাকা ডিক্রিজ হতে পারে, হ্রাস পেতে পারে, সেটার ইমপ্যাক্ট আমরা এখানে দেখাবো। অ্যাসেট দিকে আরও কলাম আসবে, সেই কলামগুলা আমাদের কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। কোয়েশ্চেনে যতগুলো অ্যাসেট থাকবে এখানে আমাদের ততগুলো অ্যাসেটের কলাম হবে। ঠিক তেমনি কোয়েশ্চেনে যতগুলো লাইবিলিটিস থাকে ওই লাইবিলিটিসের জন্য এখানে আমাদের কলাম ড্র করতে হবে। এবং ক্যাপিটালের ঘরে কোন কোন আইটেম আসবে আপনারা হয়তোবা জানেন, আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনটা হচ্ছে A = L + OE। এই ইকুয়েশনটাকে যদি আমি বৃদ্ধিকরণ করি তাহলে আমরা পাই A = L + C + R - E - D। তাহলে একটু খেয়াল করুন, AL তাদের জায়গায় আছে, ওইকে ভেঙে আমি লিখলাম C + R - E - D। আপনারা মনে রাখবেন এই ক্যাপিটালের ঘরে যেই আইটেম দ্বারা ওনার সিকিউরিটির পরিমাণ বৃদ্ধি পাবে এবং যে সকল আইটেম দ্বারা ওনার সিকিউরিটির পরিমাণ হ্রাস পাবে, এই সকল আইটেমগুলো আমরা ক্যাপিটালের ঘরে লিখব। তাহলে কোন 4টা আইটেম আসবে? C + R - E - D। এখানে দুটো এলিমেন্টের সামনে প্লাস চিহ্ন ইউজ করা হয়েছে এবং দুটো এলিমেন্টের সামনে মাইনাস চিহ্ন ইউজ করা হয়েছে। আপনারা মনে রাখবেন ক্যাপিটাল এবং রেভিনিউ দ্বারা মালিকানা সত্ত্ব বাড়বে, এজন্য পজিটিভ ইমপ্যাক্ট দেখাবো, এবং এক্সপেন্স এবং ড্রয়িংস দ্বারা মালিকানা সত্ত্ব কমবে, এজন্য আমরা নেগেটিভ ইমপ্যাক্ট দেখাবো। রিমার্কস, মন্তব্যর ঘরে আমরা কি লিখব? যেই আইটেমগুলো ক্যাপিটালের ঘরে যাবে এই আইটেমগুলো আমরা মন্তব্যর ঘরে নাম লিখব। যেই আইটেমগুলো ক্যাপিটালের ঘরে যাবে না সেগুলো লেখার প্রয়োজন নেই। এটি হচ্ছে টেবুলার অ্যানালাইসিসের ফরম্যাট। এখন আমরা ট্রানজ্যাকশানগুলোকে টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতে প্রত্যেকটি ট্রানজ্যাকশান লিখব এবং ট্রানজ্যাকশানগুলো কিভাবে টেবুলার অ্যানালাইসিসে নিয়ে আসব সেটা বোঝানোর পর আমি এখানে পোস্টিং দিব। আপনারা দেখুন এপ্রিলের 1 তারিখে কি ছিল? ইনভেস্টেড টাকা 10 লাখ ক্যাশ অ্যান্ড ফার্নিচার টাকা 2,50,000 টু স্টার্ট দ্য বিজনেস। আমি আবারও বলছি, আপনারা ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করবেন। ব্যবসা শুরু করার সময় ব্যবসায় যদি ক্যাশ টাকা বিনিয়োগ করা হয় এবং ব্যবসায় যদি ফার্নিচার বিনিয়োগ করা হয় তাহলে ব্যবসায়ের কি হবে? তাহলে ব্যবসায়ের নগদ টাকা বাড়বে, ব্যবসায়ে ফার্নিচারের পরিমাণ বাড়বে এবং ব্যবসায়ে ক্যাপিটালের পরিমাণ বাড়বে। তাহলে এই লেনদেনটা আমরা টেবুলার অ্যানালাইসিসে নিয়ে আসি। এপ্রিলের 1 তারিখ, আমি এখানে এপ্রিল 1 লিখলাম। 2020 আমি একবারই লিখব, ডেটগুলো আমি ট্রানজ্যাকশানের ডেট অনুযায়ী এই ঘরে লিখব। ক্যাশ কত টাকা? 10 লাখ টাকা। ব্যবসায়ে ক্যাশ টাকার পরিমাণ বাড়বে। যদি ক্যাশ টাকার পরিমাণ বাড়ে তাহলে পজিটিভ হবে, যদি ক্যাশ টাকার পরিমাণ কমে যায় তাহলে নেগেটিভ বা মাইনাস চিহ্ন ইউজ করতে হবে। আমি আগের ক্লাসগুলোতেও বলেছি, আমরা অ্যাকাউন্টিংয়ে সবথেকে ভালো হয় মাইনাস চিহ্ন না ইউজ করে আমি যদি টাকার অ্যামাউন্টটার ব্র্যাকেট চিহ্ন ইউজ করি তাহলে ব্র্যাকেটের মধ্যে কোনো একটা অ্যামাউন্ট থাকা মানে সেটি হচ্ছে মাইনাস ফিগার বা নেগেটিভ অ্যামাউন্ট। যেহেতু ব্যবসায়ে 10 লাখ টাকার ক্যাশ বাড়বে, আমি এখানে লিখলাম 10 লাখ টাকা পজিটিভ ফিগার। অপরদিকে ব্যবসায়ে আর কি বাড়বে? ব্যবসায়ে ফার্নিচার বিনিয়োগ করা হয়েছে, ব্যবসায়ে ফার্নিচারের পরিমাণ বেড়ে যাবে। এখন আপনার বুঝতে হবে ফার্নিচারের জন্য আমি কলামটা কোন পাশে করব, ইকুয়ালের বাম দিকে নাকি ইকুয়ালের ডান দিকে? ফার্নিচারটা কি আমাদের সেটা জানতে হবে। ফার্নিচার হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে অ্যাসেটের দিকে ফার্নিচারের জন্য আমি নতুন করে একটা কলাম ড্র করব, যেহেতু ফার্নিচারের কোনো কলাম নেই। তাহলে আমি এখানে লিখলাম ফার্নিচার কত টাকা?
2,50,000 টাকা, 2,50,000 টাকা। তাহলে আপনারা একটু লক্ষ্য করুন, ফার্নিচার 2,50,000, ক্যাশ 10 লাখ। অপরদিকে কি হবে? আমরা জানি ইকুয়ালের দুই পাশ সবসময় সমান হবে, কারণ A = L + OE। ব্যবসায়ে ক্যাশ টাকার পরিমাণ বৃদ্ধি পেয়েছে, ফার্নিচারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যবসায়ের ক্যাপিটাল, মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মূলধন আমাদের ইকুয়ালের ডান দিকে একটু খেয়াল করেন, লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির পাশে অলরেডি ক্যাপিটাল কথাটা আছে। তাহলে ক্যাপিটাল কত টাকা বৃদ্ধি পেয়েছে? 10 লাখ এবং 2,50,000, টোটাল হচ্ছে 12,50,000 টাকার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে। ইকুয়ালের দুই পাশ সমান। আপনারা যদি সবসময় একটা জিনিস মনে রাখেন, প্রত্যেকটা ট্রানজ্যাকশান পোস্টিং দেওয়ার পরে জাস্ট একবার চেক করবেন ইকুয়ালের দুই পাশ সমান হয়েছে কি না, তাহলে দেখবেন যে আপনাদের লাস্ট পর্যন্ত ম্যাথটি আপনাদের মিলে যাবে। আমি একটু আগে বলেছিলাম যদি জার্নাল পারেন তাহলে আপনারা টেবুলার অ্যানালাইসিসে ইজিলি পোস্টিং দিতে পারবেন। কিভাবে? এই ট্রানজ্যাকশানের জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, অপরদিকে ক্যাপিটাল ক্রেডিট। কেন? ক্যাশ টাকা নিয়ে আসছে, ক্যাশ ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, ক্যাশ টাকা বেড়েছে, ক্যাশ বাড়লে ডেবিট। ফার্নিচার ওয়ান কাইন্ড অফ অ্যাসেট, ফার্নিচারের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেলে ডেবিট। অপরদিকে মূলধন বৃদ্ধি পেয়েছে, ক্যাপিটাল, ক্যাপিটাল বৃদ্ধি পেলে ক্রেডিট। এখন আসেন রিমার্কস। রিমার্কসের ঘরে আমরা কি লিখব? নাম লিখব, যেই আইটেমগুলা ক্যাপিটালের ঘরে যাবে। দেখেন 12,50,000 টাকা ক্যাপিটালের ঘরে গিয়েছে, এর জন্য আমরা রিমার্কসের ঘরে নামটা লিখে দিব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, পরবর্তীতে ইনকাম স্টেটমেন্ট করার জন্য আমাদের রিমার্কসের ঘরটা ফলো করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব? ইনভেস্টমেন্ট, বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। এটা হলো আমাদের এপ্রিলের 1 তারিখের ট্রানজ্যাকশান। এপ্রিলের 3 তারিখের ট্রানজ্যাকশানটা একটু লক্ষ্য করুন। এখানে বলা হয়েছে পেইড টাকা 4,000 ক্যাশ ফর অফিস রেন্ট। অফিস রেন্ট, অফিসের ভাড়া, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স এবং ক্যাশ হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। যেহেতু পেইড করেছেন, ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। অপরদিকে ব্যবসায়ে কিসের জন্য ক্যাশ টাকা পেইড করেছেন? একটা এক্সপেন্সের জন্য, যেই এক্সপেন্সের নামটা হচ্ছে অফিস রেন্ট। ক্যাশের অলরেডি আমাদের কলাম দেওয়া আছে, অফিস রেন্ট এক্সপেন্সের কোনো কলাম এখানে দেওয়া নেই। একটু লক্ষ্য করুন ক্যাপিটালের ঘরে কি কি যাবে। আমি আবারও বলছি, ক্যাপিটাল যাবে, রেভিনিউ যাবে, এক্সপেন্স যাবে, ড্রয়িংস যাবে। ক্যাপিটাল এবং রেভিনিউ প্লাস হবে, এক্সপেন্স এবং ড্রয়িংস মাইনাস হবে, কেননা এক্সপেন্স এবং ড্রয়িংসের দ্বারা মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমরা এই ট্রানজ্যাকশানটা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিব। এপ্রিল 3 তারিখ আমি লিখলাম ক্যাশ টাকা কমে যাবে, পেড করা হচ্ছে। তাহলে যদি বাড়ে পজিটিভ ফিগার, যদি কমে যায় নেগেটিভ ফিগার। কত টাকা? 4,000 টাকা। তাহলে আমি ক্যাশের পাশে লিখলাম 4,000। মাইনাস চিহ্ন দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি মাইনাস চিহ্ন না দিয়ে টাকাটা ব্র্যাকেট ইউজ করলাম। এটার মানে হচ্ছে অ্যামাউন্টটা মাইনাস ফিগার। ক্যাশ টাকা কমে গেল। অপর দিকে ইকুয়ালের ডান দিকে ক্যাপিটালের ঘরে আমি লিখব কত টাকা? 4,000 টাকা মাইনাস। কেন? কারণ আমরা জানি এক্সপেন্স হচ্ছে ক্যাপিটালের ঘরে পোস্টিং হবে। ইকুয়ালের দুই পাশ, বাম পাশেও -4,000, ডান পাশেও -4,000, তার মানে ইকুয়ালের দুই পাশ
সমান হয়েছে, আমাদের ট্রানজ্যাকশানটা পোস্টিং দেওয়া ঠিক হয়েছে। রিমার্কসের ঘরে লিখবো কি লিখবো না, আমি বলেছি ক্যাপিটালের ঘরে যদি কোনো অ্যামাউন্ট আসে তাহলে আমি অবশ্যই রিমার্কসের ঘরে লিখব। নামটা কি লিখব? আমাদের এক্সপেন্সের যেই নামটা, কি নাম? অফিস রেন্ট। অফিস রেন্ট। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ট্রানজ্যাকশন। এপ্রিলের 7 তারিখে কি বলা হয়েছে? পারচেজ অফিস ইকুইপমেন্ট ফর টাকা 25,000 and half of the amount is paid in cash and the remaining amount due. এটার মানে হচ্ছে আপনি 25,000 টাকার মূল্যের একটা অফিস ইকুইপমেন্ট ক্রয় করেছেন। ব্যবসা যদি অফিস ইকুইপমেন্ট পারচেস করে তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের একটা ইকুইপমেন্টের পরিমাণ বেড়ে যাবে। আমরা সবসময় ব্যবসার পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করব। আপনারা একটু লক্ষ্য করুন, এই টেবুলার অ্যানালাইসিসে কিন্তু কোনো ইকুইপমেন্টের কলাম নেই, যেহেতু নতুন করে একটা ইকুইপমেন্ট পারচেস করা হয়েছে। ইকুইপমেন্টটা কোন সাইডে কলাম হবে? আমরা জানি ইকুইপমেন্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। তাহলে আমি অ্যাসেটের দিকে আরেকটা কলাম ড্র করব, যেটার নাম হবে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট। এখন দেখেন এটার লেনদেনটি হচ্ছে 7 তারিখে, আমি লিখলাম এপ্রিলের 7। অফিস ইকুইপমেন্ট পারচেস করেছে, অফিস ইকুইপমেন্টের পরিমাণ বেড়ে যাবে কত টাকার? 25,000 টাকার। তাহলে আমি 7 তারিখের সমান করে এখানে লিখলাম 25,000 টাকা। অন্যদিকে কি হয়েছে? হাফ অফ দ্য অ্যামাউন্ট, অর্ধেক। 25,000-এর অর্ধেক কত টাকা? 25,000-এর অর্ধেক হচ্ছে 12,500। হাফ অফ দ্য অ্যামাউন্ট ইজ পেইড ইন ক্যাশ। আপনি অর্ধেক টাকা ক্যাশে প্রদান করেছেন। টাকা যদি প্রদান করেন তাহলে ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। কত টাকা? ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে 12,500। যেহেতু ক্যাশ কমে যাবে আমি মাইনাস হিসেবে ব্র্যাকেট চিহ্ন ইউজ করেছি। তাহলে দেখেন ইকুয়ালের দুই পাশ সবসময় সমান হবে। এখানে প্লাস 25,000 মাইনাস 12,500। আমি যদি এই দুইটার ব্যালেন্স করি তাহলে 25,000 থেকে যদি আমি 12,500কে বাদ দেই তাহলে আরও থাকবে 12,500 পজিটিভ ফিগার। তাহলে পরের লাইনটা বলা আছে দ্য রিমেইনিং অ্যামাউন্ট ডিউ। রিমেইনিং মানে হচ্ছে বাকি অ্যামাউন্ট এখনও কি আছে? বকেয়া আছে, মানে আপনি বাকি অর্ধেক অ্যামাউন্ট এখনও পেমেন্ট করেন নাই। তাহলে যেই ব্যক্তি আপনার কাছে, আপনার ব্যবসার কাছে টাকা পাবে সেই ব্যক্তি হচ্ছে আপনার ব্যবসার জন্যে পাওনাদার। পাওনাদারের ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্ট পেবল। আমরা কি জানি অ্যাকাউন্ট পেবল কি? অ্যাকাউন্ট পেবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। তাহলে লাইবিলিটিসের দিকে যেহেতু অ্যাকাউন্ট পেবলের কোনো কলাম নেই সেহেতু আমরা অ্যাকাউন্ট পেবলের জন্য একটা কলাম ড্র করব, নাম লিখব অ্যাকাউন্ট পেবল। তাহলে কত টাকার পাওনাদার আছে এখনো? পাওনাদার আছে রিমেইনিং কত? 12,500। পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমি এই 7 তারিখের সমান করে অ্যাকাউন্ট পেবলের ঘরে লিখলাম কত? 12,500। আপনারা লক্ষ্য করুন ইকুয়ালের দুই পাশ সবসময় সমান হবে। ডান দিকে পজিটিভ 12,500, বাম দিকে যদি আমি খেয়াল করি 25,000 থেকে যদি আমি 12,500 মাইনাস করি তাহলে এখানেও থাকবে পজিটিভ 12,500। রিমার্কসের ঘরে লিখব কি লিখব না? আপনারা খেয়াল করেন এই অ্যামাউন্টটা কিন্তু ক্যাপিটালের ঘরে যায় নাই। যেহেতু যায়নি সেহেতু আমরা রিমার্কসের ঘরে লেখার কোনো প্রয়োজন নেই। এপ্রিলের 9 তারিখে কি হয়েছে? ইনকার টাকা 30,000 অফ অ্যাডভার্টাইজিং কস্ট ইন দ্য বাংলাদেশ টাইমস অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে।
এখানে বলা হয়েছে একটা অ্যাডভার্টাইজিং কস্ট হয়েছে বাকিতে। কেন? অন অ্যাকাউন্টের জন্যে। অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। এক্সপেন্সের জন্যে আমাদের টেবুলার অ্যানালাইসিসে কোনো কলাম থাকে না। এক্সপেন্সের জন্য আমাদের ক্যাপিটালের পাশটাকে আমরা মাইনাস করে দেখাবো। তাহলে ট্রানজ্যাকশানের তারিখটা হচ্ছে এপ্রিলের 9 তারিখ। আমরা এপ্রিলের 9 তারিখে লিখব কি, ব্যবসায়ী একটি খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে যেহেতু ইনকার্ড হয়েছে। ইনকার্ড মানে ঘটে যাওয়া। ব্যবসায়ী একটি বিজ্ঞাপন খরচ হয়েছে। তাহলে বিজ্ঞাপন খরচ কত টাকার হয়েছে? ক্যাপিটালের ঘরে কত টাকা? 30,000 টাকা। যেহেতু এক্সপেন্স, আমরা এই 30,000 টাকাকে আমরা ক্যাপিটালের ঘরে মাইনাস হিসাবে দেখাবো। অপরদিকে বাকিতে ট্রানজ্যাকশানটা হয়েছে। বাকিতে ট্রানজ্যাকশান হলে একটু আগে আমরা কি দেখেছিলাম? বাকিতে ট্রানজ্যাকশান হলে পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে। পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবল। অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ লাইবিলিটিস। অ্যাকাউন্ট পেয়েবলের অলরেডি ঘর আছে, সেজন্য আমাদের নতুন করে আর ঘর ড্র করতে হবে না। আমরা অ্যাকাউন্ট পেয়েবলের দিকে আমরা লাইবিলিটিস কি হবে? পাওনাদারের পরিমাণ বেড়ে যাবে, সেজন্য আমাদের টাকাটা হবে পজিটিভ ফিগার। কত টাকার পাওনাদার বাড়বে? 30,000 টাকার। যেহেতু পাওনাদার আপনার ব্যবসার নিকট টাকা পাবে। আপনারা একটু খেয়াল করুন, ইকুয়ালের ডান দিকে +30,000 -30,000। তাহলে প্লাস মাইনাস যদি 30,000 হয় তাহলে অ্যামাউন্টটা কত? 0। ডান পাশেও 0, বাম পাশেও কোনো অ্যামাউন্ট যাচ্ছে না, দ্যাট মিন্স হচ্ছে 0। তাহলে দেখেন ইকুয়ালের দুই পাশ কিন্তু সমান হবে। 30,000 থেকে যদি আমি 30,000কে মাইনাস করে দেই তাহলে 0। এই পাশেও কোনো ব্যালেন্স নেই, ডান পাশেও হচ্ছে কোনো ব্যালেন্স নেই। এখন আসেন রিমার্কসের ঘরে লিখব কি লিখব না। এই আইটেমটা ক্যাপিটালের ঘরে যাচ্ছে যেহেতু এক্সপেন্স, তাহলে অবশ্যই আমরা এটা রিমার্কসের ঘরে আমরা নামটা লিখব। কি নামটা লিখব? অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এটি হলো আমাদের এপ্রিলের 9 তারিখের ট্রানজ্যাকশান, যেটি আমরা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিলাম। এপ্রিলের 14 তারিখে কি বলা হয়েছে? পেইড টাকা 6,000 ক্যাশ ফর অফিস সাপ্লাইজ। অফিস সাপ্লাইসের জন্যে 6,000 টাকা প্রদান করা হয়েছে। অফিস সাপ্লাই কি? অফিস সাপ্লাই হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। আপনারা দেখুন অ্যাসেট পাশে অফিস সাপ্লাই নামে কোনো কলাম নেই। তাহলে অফিস সাপ্লাই হিসেবে আমাদের নতুন করে একটা কলাম ড্র করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম সাপ্লাইস এবং সাপ্লাইসের জন্য আমি একটা কলাম ড্র করলাম। তাহলে কত তারিখ? ট্রানজ্যাকশানটা হচ্ছে এপ্রিলের 14 তারিখ। আমি ডেটের ঘরে এপ্রিল 14 লিখলাম। অফিস সাপ্লাইয়ের জন্যে ক্যাশ টাকা পেড করেছেন। ক্যাশ টাকা যদি পেড করেন তাহলে ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। তাহলে ক্যাশের এই পাশের কলামে আমি 14 তারিখে কি করব? -6,000 টাকা লিখব। কেন মাইনাস? কারণ আমার ক্যাশ টাকা চলে যাবে। অপরদিকে আমি এই ক্যাশ টাকাটা কিসের জন্যে প্রদান করেছি? অফিস সাপ্লাইয়ের জন্যে। তার মানে হচ্ছে আমার ব্যবসায় অফিস সাপ্লাই আসবে। তাহলে অফিস সাপ্লাই যদি আসে তাহলে সাপ্লাইসের পরিমাণ বৃদ্ধি পাবে। আমি সাপ্লাইসের ঘরে +6,000 লিখব, কারণ এটা হচ্ছে পজিটিভ 6,000 টাকা, যেহেতু সাপ্লাইয়ের পরিমাণ বেড়ে যাবে। একটু লক্ষ্য করুন, -6,000 +6,000, তাহলে 6,000 থেকে 6,000 মাইনাস করলে বাম দিকে হচ্ছে 0, কোনো অ্যামাউন্টই যাবে না, এবং ইকুয়ালের ডান দিকেও কোনো অ্যামাউন্ট যাচ্ছে না। বাম দিকেও 0 হয়ে যাবে, ডান দিকেও 0। এবং এই ট্রানজ্যাকশানটা একটু খেয়াল করেন, ক্যাপিটালের ঘরে কিন্তু কোনো ইম্প্যাক্ট ফেলেনি, সেজন্য আমরা রিমার্কসের ঘরে কোনো নাম লিখব না। ক্যাপিটালের ঘরে যদি আসে নাম লিখব, ক্যাপিটালের ঘরে যদি না যায় তাহলে নাম লেখার প্রয়োজন নেই। এপ্রিলের 16 তারিখে কি বলা হয়েছে? পারচেস
গ্যাসোলিন অন ক্যাশ টাকা 10,000। আপনি 10,000 টাকা দিয়ে গ্যাসোলিন পারচেস করেছেন। গ্যাসোলিনটা কি? গ্যাসোলিন হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। একটা এক্সপেন্সের জন্য আপনি 10,000 টাকা ব্যয় করেছেন, তাহলে ব্যবসায় কি হবে? ব্যবসায় একটি এক্সপেন্সের পরিমাণ বৃদ্ধি পাবে, অপরদিকে ব্যবসা থেকে 10,000 টাকার ক্যাশ চলে যাবে। এপ্রিলের 16 তারিখ, আমি এপ্রিলের 16 তারিখ লিখলাম। ক্যাশ টাকার যেহেতু পারচেস করেছেন, ক্যাশ টাকা চলে যাবে, ক্যাশের দিকে -10,000 হবে যেহেতু ক্যাশ টাকা চলে যাচ্ছে। অপরদিকে গ্যাসোলিন যেহেতু ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স, এক্সপেন্সের জন্য আমাদের কোনো কলাম ড্র করতে হয় না, এক্সপেন্সের জন্য ক্যাপিটালের পরিমাণ কমে যাবে। তাহলে আমি 16 তারিখের সমান করে এখানে ক্যাপিটালের ঘরে আমি লিখব কত টাকা? 10,000 টাকা। এক্সপেন্স, গ্যাসোলিন এক্সপেন্স, এক্সপেন্সের জন্য ক্যাপিটাল কমবে -10,000। এটা যেহেতু ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স ক্যাপিটালের ঘরে গিয়েছে, তাহলে রিমার্কসের ঘরে আমরা নামটা লিখব। কি লিখব? গ্যাসোলিন এক্সপেন্স। আপনারা একটু পরে বুঝতে পারবেন রিমার্কসের ঘরটা কেন এত ইম্পর্ট্যান্ট। আমি তারপরেও বলে নিচ্ছি, রিমার্কসের ঘরটা যারা ভালোভাবে লিখবে তাদের ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট খুব সহজেই হয়ে যাবে। নয়তো আমাদের কোয়েশ্চেন থেকে ইনকাম স্টেটমেন্ট এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করতে হবে, যেটার জন্য আমাদের অনেকটা সময় ব্যয় হবে। এপ্রিলের 19 তারিখে বলা হয়েছে উইথড্র টাকা 20,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ বাই ওনার। এটার মানে হচ্ছে মালিক ব্যবসা থেকে 20,000 টাকার ক্যাশ উত্তোলন করে নিয়ে গিয়েছে। উইথড্র, যেটার আরেকটা নাম হচ্ছে ড্রয়িং, যেটা হচ্ছে উত্তোলন। আমি এখানে লিখেছিলাম ক্যাপিটাল এবং রেভিনিউ দ্বারা ক্যাপিটালের পরিমাণ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে, এবং এক্সপেন্স এবং ড্রয়িংস দ্বারা ক্যাপিটালের পরিমাণ বা মালিকানা সত্ত্বর পরিমাণ কমে যাবে। তাহলে এই চারটা আইটেমের জন্য যেহেতু ক্যাপিটালের পরিমাণ বাড়বে বা কমবে, এখানে যেহেতু ড্রয়িংসটা আছে সেজন্য ড্রয়িংসের জন্য আমাদের আলাদা কোনো ঘর বা কলাম ড্র করতে হবে না। ড্রয়িংসের দ্বারা আমাদের ক্যাপিটালের পাঁচটা আমরা হ্রাস করে দেখাবো। মালিক ব্যবসা থেকে ক্যাশ টাকা উত্তোলন করে নিয়ে গিয়েছে 19 তারিখ, আমি লিখলাম এপ্রিলের 19। ক্যাশ টাকা ব্যবসা থেকে কমে যাবে, উত্তোলন করে নিয়ে গিয়েছে। তাহলে কত টাকার ক্যাশ কমবে? 20,000 টাকা, তাহলে -20,000। অপরদিকে উইথড্র, ড্রয়িংস, উত্তোলনের জন্য কলাম হবে না, ক্যাপিটালের পাঁচটা আমি কমাবো। আমি 19 তারিখের সমান করে এখানে কত টাকা লিখব? 20,000 টাকা ড্রয়িংসের জন্যে। ড্রয়িংসের ফলে ক্যাপিটালের পাঁচটা কমে যাবে। যেহেতু ক্যাপিটালের ঘরে গিয়েছে সেহেতু আমি এখানে নাম লিখব ড্রয়িংস। এটি হচ্ছে আমাদের 19 তারিখের ট্রানজ্যাকশন। এপ্রিল 22, পেইড ইন বাংলাদেশ টাইমস ডিউ অন অ্যাডভার্টাইজিং অন এপ্রিল 9। এই ট্রানজ্যাকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, সবাই একটু খেয়াল করুন। এই ট্রানজ্যাকশানে কোনো অ্যামাউন্ট দেওয়া নেই, কিন্তু তারপরেও পেইড কথাটা বলা হয়েছে। এই ট্রানজ্যাকশানে কেন অ্যামাউন্ট দেওয়া নেই? লাস্টে বলা আছে এই ট্রানজ্যাকশানটা রিলেটেড হচ্ছে এপ্রিলের 9 তারিখের ট্রানজ্যাকশানের সাথে। আমরা লক্ষ্য করি এপ্রিলের 9 তারিখের ট্রানজ্যাকশানটা কি হয়েছিল। এপ্রিলের 9 তারিখের ট্রানজ্যাকশানটা হয়েছিল 30,000 টাকার পাওনাদার বেড়েছিল এবং 30,000 টাকার ব্যবসায় একটি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স হয়েছিল। এই এপ্রিলের 9 তারিখে যেই ট্রানজ্যাকশানটা হয়েছিল এই ট্রানজ্যাকশানের টাকাটা আমাদের কি করতে হবে? পেইড করতে হবে বাংলাদেশ টাইমস পাওনাদারকে
প্রদান করব। তাহলে ব্যবসায়ী কি হবে, যেহেতু পেড করব, ব্যবসায়ী ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে। কাকে পেড করব, পাওনাদার, অ্যাকাউন্ট পেয়েবলকে। পাওনাদারকে যদি আমরা পেড করি তাহলে পাওনাদার সেই পরিমাণ থাকবে না, পাওনাদারের পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এপ্রিলের 22 তারিখ ডেটটা লিখলাম। পেড করেছি এপ্রিলের 9 তারিখের টাকা। এপ্রিলের 9 তারিখের টাকা কত টাকা, 30,000 টাকা। তাহলে আমরা ক্যাশ টাকা পেড করেছি, ক্যাশ টাকার পরিমাণ কমে যাবে 30,000 টাকা। অপরদিকে পাওনাদারকে পেড করেছি। এপ্রিলের 9 তারিখে পাওনাদারের পরিমাণ বেড়েছিল, এখন পাওনাদারকে পেড করে দিব, পাওনাদারের পরিমাণ কমে যাবে, সেজন্য -30,000 লিখব। আমরা 22 তারিখের সরাসরি এখানে -30,000 টাকা লিখলাম। ইকুয়ালের দুই পাশ, বাম দিকেও -30,000, ডান দিকেও -30,000। দ্যাট মিন্স ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। আমাদের ট্রানজ্যাকশানটা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দেওয়া ঠিক আছে। রিমার্কসের ঘরে লিখব না, কারণ এই ট্রানজ্যাকশানের ফলে আমাদের ক্যাপিটালের ঘরে কোনো ইমপ্যাক্ট হয়নি। আপনারা 16, 19, 22, 14 সবগুলো খেয়াল করেন ইকুয়ালের দুই পাশ। 16 তারিখ ইকুয়ালের বাম দিকে -10,000, ডান দিকে -10,000। 19 তারিখে বাম দিকে -20,000, ডান দিকে -20,000। আমি উপরে যতগুলো ট্রানজ্যাকশান পোস্টিং দিয়েছি সবগুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। এপ্রিলের 26 তারিখে বলা হয়েছে পেইড এমপ্লয়ি স্যালারি টাকা 22,000। তার মানে হচ্ছে এমপ্লয়িদেরকে বেতন দেওয়া হয়েছে কত টাকা, 22,000 টাকা পেইড করা হয়েছে। পেইড করলে ক্যাশ টাকা কমে যাবে। আমি লিখলাম এপ্রিলের 26 স্যালারির জন্য টাকা পেইড করা হয়েছে, ক্যাশ টাকা কমে যাবে কত টাকা, 22,000 টাকা। ক্যাশ যেহেতু কমে যাবে নেগেটিভভাবে লিখলাম। অপরদিকে স্যালারি কি, বেতন, ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স। যেহেতু এটা এক্সপেন্স, আমরা কি জানি এক্সপেন্সের জন্য ক্যাপিটাল কমে যাবে। আমরা 26 তারিখের সরাসরি আমরা এখানে এই স্যালারি এক্সপেন্সের জন্যে ক্যাপিটাল কমিয়ে দেখাবো কত টাকা, 22,000 টাকা। যেহেতু ক্যাপিটালের ঘরে যাচ্ছে, রিমার্কসের ঘরে আমরা লিখব, কি নাম লিখব, স্যালারি এক্সপেন্স। ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে, বাম দিকেও -22,000, ডান দিকেও -22,000। এটি হচ্ছে আমাদের 26 তারিখের ট্রানজ্যাকশান, যেটিকে আমরা টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিলাম। এপ্রিলের 28 তারিখে কি বলা হয়েছে, পারফর্ম সার্ভিসেস টু দ্য ক্লায়েন্ট অন অ্যাকাউন্ট টাকা 35,000। অন অ্যাকাউন্ট বাকিতে, সার্ভিস হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেভিনিউ, কত টাকার, 35,000 টাকার। তাহলে এটির বাংলা হচ্ছে বাকিতে সেবা প্রদান করা হয়েছে 35,000 টাকা ক্লায়েন্টদেরকে। তার মানে হচ্ছে আপনার ব্যবসা সেবা প্রদান করেছে, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট আপনার ব্যবসা টাকা পাবে। ব্যবসা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট টাকা পায় তাহলে তাদেরকে আমরা বলি দেনাদার, যেটার ইংলিশ হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের কাছে যেহেতু টাকা পাবে তাহলে এরা হচ্ছে ব্যবসার জন্যে অ্যাসেট। আপনারা দেখুন অ্যাসেটের দিকে কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল নামে কোনো কলাম নেই, সেজন্য আমরা অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা কলাম ড্র করব, অ্যাকাউন্ট রিসিভেবল। এবং সেবা, সেবা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আয়, রেভিনিউ। আপনারা একটু লক্ষ্য করুন, রেভিনিউর জন্য কিন্তু আমাদের কোনো কলাম ড্র করতে হয় না, কেননা রেভিনিউ কোন কলামে যাবে, ক্যাপিটালের কলামে যাবে। ক্যাপিটালের কলামে ক্যাপিটাল যাবে, রেভিনিউ যাবে, এবং রেভিনিউর জন্যে ক্যাপিটাল বা মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, সেজন্য কি ফিগার হবে, পজিটিভ ফিগার হবে। আমি ডেটটা লিখলাম এপ্রিলের 28 তারিখ। অ্যাকাউন্ট রিসিভেবলের পরিমাণ, দেনাদারের পরিমাণ বেড়ে যাবে। 28 তারিখের সোজাসুজি
আমি এখানে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখব কত টাকা, 35,000 টাকা প্লাস 35,000 পজিটিভ, কেন, দেনাদারের পরিমাণ বেড়ে যাবে। অপরদিকে রেভিনিউয়ের জন্যে ক্যাপিটালের ঘরে বাড়বে, তাহলে আমি এখানেও লিখলাম 35,000 টাকা। ইকুয়ালের দুই পাশ সমান, প্লাস 35,000, ডান পাশেও প্লাস 35,000। রিমার্কসের ঘরে লিখব, কেন, এটা ক্যাপিটালের ঘরে গিয়েছে, নামটা কি হবে, সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। এটা হচ্ছে আমাদের 28 তারিখের ট্রানজ্যাকশান, যেটির ফলে আমাদের ব্যবসায়ে একদিকে দেনাদারের পরিমাণ বাড়বে, অন্যদিকে একটি রেভিনিউর পরিমাণ বেড়ে যাবে। এপ্রিলের 30 তারিখে কি হয়েছে, রিসিভ টাকা 35,000 ইন ক্যাশ ফ্রম দ্য কাস্টমার ফর সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট এপ্রিল 28। 30 তারিখের ট্রানজ্যাকশানের সাথে এপ্রিলের 28 তারিখের ট্রানজ্যাকশানের রিলেশন আছে। 28 তারিখের ট্রানজ্যাকশানে কি হয়েছিল, একটা দেনাদারের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, কেননা আমরা বাকিতে সেবা প্রদান করেছিলাম। সেখান থেকে আপনার কি হয়েছে, সেখান থেকে আপনার ক্যাশ টাকা রিসিভ হয়েছে, কত টাকা, 35,000 টাকা। আমি এখানে লিখলাম এপ্রিলের 30 তারিখ, ক্যাশ টাকা রিসিভ, ক্যাশ টাকার পরিমাণ বেড়ে যাবে 35,000 টাকা। অন্যদিকে ক্যাশ টাকা আপনি কার কাছ থেকে রিসিভ করবেন, দেনাদারের কাছ থেকে রিসিভ করেছেন, তাহলে দেনাদারের কাছ থেকে যদি আপনি রিসিভ করেন তাহলে দেনাদার কিন্তু ওই পরিমাণে থাকবে না, দেনাদারের পরিমাণ কমে যাবে। দেনাদারের পরিমাণ যদি কমে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 30 তারিখে সরাসরি আমরা এখানে লিখব মাইনাস 35,000, কেন, দেনাদারের কাছ থেকে ক্যাশ রিসিভ করেছি, ক্যাশ টাকার পরিমাণ বেড়ে যাবে প্লাস 35,000 টাকা। অপরদিকে দেনাদারের পরিমাণ কমে যাবে, যেহেতু টাকা রিসিভ করে ফেলেছি, সেজন্য মাইনাস 35,000। প্লাস 35 মাইনাস 35 ইকুয়ালের বাম দিকে হচ্ছে 0 এবং ডান দিকে কোনো অ্যামাউন্টই যাচ্ছে না 0, তার মানে হচ্ছে ইকুয়ালের দুই পাশ সমান হচ্ছে। যেহেতু এই ট্রানজ্যাকশানটা ক্যাপিটালের ঘরে যায়নি, তাহলে রিমার্কসের ঘরে লেখার প্রয়োজন নেই। এই এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ এইগুলো ছিল আমাদের ট্রানজ্যাকশান, যেগুলো আমি টেবুলার অ্যানালাইসিসে পোস্টিং দিয়েছি। এবং লক্ষ্য করুন প্রত্যেকটা ট্রানজ্যাকশানের ইকুয়ালের দুই পাশ সমান হবে, কারণ আমরা জানি এ ইকুয়াল টু এল প্লাস ওই, অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, তার মানে হচ্ছে দুই পাশ মিলে যাবে। এখন যেটা করতে হবে, অ্যাসেট দিকে কয়টা কলাম, 1টা 2টা 3টা 4টা 5টা কলামের যোগফল, টোটাল যোগফল আমরা নামাবো। লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির পাশে কয়টা কলাম, 2টা কলাম, অ্যাকাউন্ট পেয়েবল এবং ক্যাপিটাল 2টা কলামের যোগফল নামাবো। 5টা কলাম এবং এই পাশে 2টা কলাম, এগুলোর যদি টোটাল যোগফল সমান হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ম্যাথটা হয়েছে। তাহলে আমরা যোগফল টানবো এবং যোগফল টানার সময় অবশ্যই আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে আমরা ক্যালকুলেটরে যোগফলগুলো করে দেখি আমাদের টেবুলার অ্যানালাইসিসের টোটাল রেজাল্ট কি আসে। আমরা টেবুলার অ্যানালাইসিসের ক্যাশ পাশের যোগফল টানলাম ক্যালকুলেটরের সাহায্যে, প্লাসগুলো একসাথে প্লাস করব, সেখান থেকে মাইনাসগুলো ক্যালকুলেটরে মাইনাস করব। ক্যাশ 9,30,500, ফার্নিচার 2,50,000, ইকুইপমেন্ট 25,000, সাপ্লাই 6,000, অ্যাকাউন্ট রিসিভেবল 35,000 থেকে 35,000 মাইনাস করলে 0 না লিখে আমরা নীল লিখব। ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির পাশে অ্যাকাউন্ট পেয়েবল 12,500 এবং ক্যাপিটাল হচ্ছে 11,99,000। 5টা যোগ করলে আমাদের ব্যালেন্স আসে 12,11,500 এবং লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির 2টা পাশ যোগ করলে হয় 12,11,500। আপনারা লক্ষ্য করুন ইকুয়ালের দুই পাশ মিলে গিয়েছে, তার মানে আমাদের ম্যাথটা কমপ্লিট হয়েছে এবং ম্যাথটা আমাদের হয়েছে। রিমার্কসের ঘরটা খুব ভালো করে খেয়াল করেন। আমি একটু পরে ইনকাম স্টেটমেন্ট করব এবং ওনার সিকিউরিটি স্টেটমেন্ট করব। রিমার্কসের ঘরে আমাদের
শুধু দেখতে হবে কতগুলো রেভিনিউ আছে এবং কতগুলো এক্সপেন্স আছে। রেন্ট এক্সপেন্স 1, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 2, গ্যাসোলিন এক্সপেন্স 3, স্যালারি এক্সপেন্স 4। তার মানে এখানে 4টা এক্সপেন্স আছে। এবং যদি রেভিনিউর কথা বলি, সার্ভিস রেভিনিউ 1টা রেভিনিউ আছে। আমরা ইনকাম স্টেটমেন্টে কি করব? ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করব। আমি এজন্যই বলেছি রিমার্কসের ঘরটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এখান থেকে আমি সরাসরি রেভিনিউ আর এক্সপেন্সের অ্যামাউন্টগুলো ইনকাম স্টেটমেন্টে নিয়ে যাব। রিকোয়ারমেন্ট বিতে কি বলা ছিল? প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমি প্রথমে ইনকাম স্টেটমেন্টটা করলাম। শুরুতে কোম্পানির নাম লিখতে হবে, কি প্রিপেয়ার করছি ইনকাম স্টেটমেন্ট, মান্থটা লিখতে হবে, ইয়ার লিখতে হবে, ফর দ্য মান্থ এন্ডেড April 30, 2020। আমরা জানি একটা ইনকাম স্টেটমেন্টের টোটাল 3টা কলাম হবে, একটা পার্টিকুলার্স বিবরণ এবং বাকি 2টা টাকার অ্যামাউন্টের ঘর। লাস্টের টাকার অ্যামাউন্টের ঘর হচ্ছে আমাদের মেইন টাকার অ্যামাউন্টের ঘর এবং তার আগেরটা হচ্ছে বিভিন্ন ক্যালকুলেশনের সুবিধার্থে। ইনকাম স্টেটমেন্টে আমরা কি করব? ইনকাম স্টেটমেন্টে আমরা রেভিনিউ থেকে এক্সপেন্স, আয় থেকে ব্যয়গুলোকে মাইনাস করব। যদি রেজাল্ট রেভিনিউ গ্রেটার দেন এক্সপেন্স, রেভিনিউ এক্সপেন্স থেকে বড় হয় তাহলে বের হবে নিট ইনকাম, অথবা যদি রেভিনিউ এক্সপেন্স থেকে ছোট হয় তাহলে বের হবে নিট লস। তাহলে কি দেখলাম? নিট ইনকাম বের হবে, নয়তোবা নিট লস বের হবে। আমি বলেছিলাম টেবুলার অ্যানালাইসিসের রিমার্কসের ঘরটা মনে রাখার জন্যে। রিমার্কসের ঘরে রেভিনিউ ছিল একটা, কি রেভিনিউ ছিল? সার্ভিস রেভিনিউ। কত টাকা? 35,000 টাকা। অপরদিকে রিমার্কসের ঘরে এক্সপেন্স ছিল কয়টা? 4টা। রেন্ট এক্সপেন্স 4,000, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স 30,000, গ্যাসোলিন এক্সপেন্স 10,000, স্যালারি এক্সপেন্স 22,000। এই 4টা যদি আমি যোগ করি তাহলে যোগফল হবে 66,000 টাকা। যেহেতু মাইনাস করব রেভিনিউ থেকে, তাহলে এখানে মাইনাস চিহ্ন ব্র্যাকেট ইউজ করেছি। লক্ষ্য করুন, রেভিনিউ ছোট, এক্সপেন্সের পরিমাণ বড়। তাহলে আমাদের এখানে কোন কন্ডিশনটা ফিল আপ করে? এটা, রেভিনিউ ছোট, এক্সপেন্স বড়। তাহলে ম্যাথে বের হবে নিট লস কত টাকা? 31,000 টাকা। নিট ইনকাম পজিটিভ ফিগার, নিট লস নেগেটিভ ফিগার, এর জন্য এখানে আমি মাইনাস বা ব্র্যাকেট চিহ্নটা ইউজ করলাম। নিট লস 31,000 টাকা ইনকাম স্টেটমেন্টের রেজাল্ট। রিকোয়ারমেন্ট বিতে আরও কি বলা ছিল? ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, একমি কর্পোরেশন ওনার্স ইকুইটি স্টেটমেন্ট ফর দ্য মান্থ এন্ডেড April 30, 2020। আমরা কি জানি? ওনার্স ইকুইটি স্টেটমেন্টের একটা ফর্মুলা আছে, সেখানে কি করতে হয়? বিগিনিং ক্যাপিটালের সাথে নিট ইনকাম, ইনকাম স্টেটমেন্টে যদি নিট ইনকাম হয় তাহলে প্লাস করতে হবে, আর যদি নিট লস হয় তাহলে মাইনাস করতে হবে। সেখান থেকে উইথড্র, উত্তোলন যদি থাকে মাইনাস করতে হবে। তাহলে লাস্টে যেই ব্যালেন্সটা বের হবে সেটি হচ্ছে ক্যাপিটাল এন্ডিংয়ের ব্যালেন্স। তাহলে আমরা কি পেলাম? অ্যাকচুয়ালি ওনার্স ইকুইটি স্টেটমেন্ট হচ্ছে যেই আইটেম দ্বারা মালিকানা সত্ত্বর পরিমাণ বেড়ে যাবে সেগুলো আমরা প্লাস করব, যেই আইটেম দ্বারা মালিকানা সত্ত্বর পরিমাণ কমে যাবে সেগুলো আমরা মাইনাস করব। আমরা টেবুলার অ্যানালাইসিসের ক্যাপিটালের পোর্শনটা একটু দেখি। বিগিনিং ক্যাপিটাল কত ছিল? 12,50,000 টাকা। ইনকাম স্টেটমেন্ট থেকে নিট ইনকাম আসে নাই, যদি নিট ইনকাম আসতো তাহলে প্লাস করতাম। ইনকাম স্টেটমেন্ট থেকে নিট লস আসছে, সেহেতু আমরা মাইনাস করেছি, কারণ নিট লসের ফলে মালিকানা সত্ত্ব কমে যাবে। কত টাকা? 31,000 টাকা। মালিক যদি ব্যবসা থেকে নগদ টাকা উত্তোলন করে নিয়ে যায় তাহলে নগদ টাকার পরিমাণ কমে যাবে, মাইনাস উইথড্র 20,000 টাকা। তাহলে আমরা প্লাস মাইনাস করি, আমাদের ক্যাপিটালের এন্ডিং ব্যালেন্স বের হয়েছে 11,99,000 টাকা। আপনারা একটু লক্ষ্য করুন, আমাদের ক্যাপিটাল পার্শ্বের যোগফলও কিন্তু বের হয়েছিল
11,99,000 টাকা। এটিই হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্ট বা মালিকানা সত্ত্ব বিবরণী। রিকোয়ারমেন্ট বির লাস্ট রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যালেন্স শিট। আমি প্রথমে কোম্পানির নাম লিখব, ব্যালেন্স শিট। এখানে একটু খেয়াল করেন, আমি ইনকাম স্টেটমেন্ট বা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে ফর দ্য মান্থ এন্ডেড লিখেছি, বাট এখানে লিখলাম অ্যাজ এট। ব্যালেন্স শিটে আমাদের লিখতে হবে অ্যাজ এট, কারণ ব্যালেন্স শিট করা হয় নির্দিষ্ট একটি তারিখে। এখানেও 3টি কলাম, পার্টিকুলার্স, 2টো টাকার অ্যামাউন্টের ঘর। ব্যালেন্স শিট খুব ইজি টেবুলার অ্যানালাইসিসের জন্যে, কেননা টেবুলার অ্যানালাইসিসে একটু লক্ষ্য করুন অ্যাসেট দিকে কয়টা কলাম ছিল, 5টা। ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট, সাপ্লাই, অ্যাকাউন্ট, রিসিভেবল। লাইবিলিটিস পাশে কয়টা ঘর ছিল, 2টা। অ্যাকাউন্ট পেয়েবল, ক্যাপিটাল, এন্ডিং। ক্যাশের যেই ব্যালেন্স, টোটাল ব্যালেন্স, ফার্নিচার, ইকুইপমেন্ট, সাপ্লাই, অ্যাকাউন্ট রিসিভেবলের 0 ব্যালেন্স ছিল, এজন্য এখানে আমরা ব্যালেন্সটা লিখি নাই। বাকি 4টার টোটাল ব্যালেন্স, 5টার টোটাল ব্যালেন্স যোগ করলে 12,11,500। অপরদিকে লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটির অ্যাকাউন্ট পেয়েবল হচ্ছে 12,500। ক্যাপিটালের লাস্টে এন্ডিং ব্যালেন্স হচ্ছে 11,99,000। তাহলে টোটাল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি হচ্ছে 12,11,500। তার মানে আমরা বলতে পারি টোটাল অ্যাসেট সমান টোটাল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দ্যাট মিন্স এ ইকুয়াল টু এল প্লাস ওই। টোটাল কত হবে, 12,11,500। তার মানে ব্যালেন্স শিটের 2 পাশ মিলে যাবে। এগুলো হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, টেবুলার অ্যানালাইসিস, ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমি পরবর্তী ক্লাসগুলোতে আরও টেবুলার অ্যানালাইসিসের ম্যাথ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।